দ্য ডিজিটাল সবাইকে স্বাগতম। আমি চলে আসলাম তোমাদের বিক্রম স্যার শিক্ষা বিজ্ঞানের। তো এর আগের ক্লাসে আমি দ্বাদশ শ্রেণীর যে প্রথম অধ্যায়ের লার্নিং অর্থাৎ শিখন অধ্যায়টা বোঝানো হয়ে গেছে এবং তোমরা প্রশ্নগুলো কমপ্লিটও করে ফেলছো। তো আজকে আমি তোমাদের যে দ্বিতীয় অধ্যায় দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিক তোমাদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ শিখন কৌশল লার্নিং অফ মেকানিজম অথবা মেকানিজম অফ লার্নিং যেটাই বলতে পারো, শিখন কৌশল লার্নিং অফ মেকানিজম বা মেকানিজম অফ লার্নিং। এর আগের অধ্যায়ে আমি শিখন তোমাদেরকে বোঝাচ্ছিলাম। শিখন না বুঝলে কিন্তু শিখন যে কৌশল সেটা কিন্তু আমাদের কি বুঝতে অসুবিধা হবে। তাই তোমাদের শিখন যে চ্যাপ্টার লার্নিং সেটা বোঝানো কমপ্লিট এবং আজকে তোমাদের দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ শিখন কৌশল লার্নিং অফ মেকানিজম বা মেকানিজম অফ লার্নিং। তো এই অধ্যায়ে আমাদের যে গুরুত্বপূর্ণ যে টপিকটা রয়েছে শিখন কৌশল। এই যে শিখন কৌশল, এই শিখন কৌশলটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কি বললাম? দুটো ভাগে। আমাদের দ্বিতীয় অধ্যায়ে যে শিখন কৌশল রয়েছে চ্যাপ্টারের নামে কি শিখন কৌশল। এই শিখন কৌশলটাকে কত ভাগে ভাগ করা হয়েছে? দুভাগে ভাগ করা হয়েছে। তো সেই দুটো ভাগ কি কি? এই লার্নিং যে মেকানিজম অর্থাৎ শিখন কৌশলটাকে আমরা দুটো ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে কি অনুবর্তন আর একটা সমস্যার সমাধান। অনুবর্তনের ইংলিশ হচ্ছে কি কন্ডিশনিং আর সমস্যার সমাধানের উত্তর হচ্ছে প্রবলেম সলভিং। এই দুটো আমাদের কি শিখন কৌশল। এই দুটো শিখন কৌশলকে আমরা আবার চারটা কি ব্রাঞ্চে ভাগ করলাম, শাখাতে ভাগ করলাম। এই অনুবর্তনমূলক শিখন কৌশলটাকে আমরা কত ভাগে ভাগ করলাম? দু ভাগে ভাগ করলাম। একটা রয়েছে কি প্রাচীন অনুবর্তন ক্লাসিক্যাল কন্ডিশনিং মেকানিজম, এটা কার বলতো? আইভান প্যাভলভ। তাহলে এই অনুবর্তনটাকে আমরা দুভাগে ভাগ করলাম। একটা কি বললাম? প্রাচীন অনুবর্তন শিখন কৌশল ক্লাসিক্যাল কন্ডিশনিং মেকানিজম, আর একটা রয়েছে কি অপারেন্ট অনুবর্তন অপারেন্ট কন্ডিশনিং মেকানিজম। এবার এই যে সমস্যার সমাধান প্রবলেম সলভিং, এটাকে আমরা দুভাগে ভাগ করলাম। একটা হচ্ছে প্রচেষ্টা এবং ভুলের কৌশল ট্রায়াল অ্যান্ড এরর মেকানিজম, আর একটা হচ্ছে অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল ইনসাইটফুল লার্নিং। এই আমরা দুভাগে ভাগ করলাম সমস্যা সমাধান প্রবলেম সলভিং শিখন কৌশলকে। কত ভাগে? দুভাগে। একটা হচ্ছে প্রচেষ্টা এবং ভুলের শিখন কৌশল অর্থাৎ ট্রায়াল অ্যান্ড এরর মেকানিজম, আর একটা বললাম অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল অর্থাৎ ইনসাইটফুল লার্নিং মেকানিজম। এই দুভাগে আমরা ভাগ করলাম। এবার এই যে প্রাচীন অনুবর্তন অর্থাৎ ক্লাসিক্যাল কন্ডিশনিং মেকানিজম, এর প্রবক্তার নাম কি? প্রবক্তার নাম কি আমরা প্রত্যেকে জানি? আইভান প্যাভলভ। এবার যদি বলে তিনি কার উপর পরীক্ষা করেছেন, তাহলে বলতে হবে কি কুকুরের উপর তিনি পরীক্ষা করেছেন। এবার এমসিকিউ আসতে পারে যে কুকুরের উপর পরীক্ষা কে করেছেন? কোন মনোবিদ? প্যাভলভ, বিএফ স্কিনার, না এল থর্নডাইক, না কোহলার? আমরা প্রত্যেকে জানি যে আইভান প্যাভলভ কুকুরের উপর তিনি পরীক্ষাটা করিয়েছিলেন। এবার এই যে অপারেন্ট অনুবর্তন কৌশল অর্থাৎ অপারেন্ট কন্ডিশনিং মেকানিজম, এর প্রবক্তার নাম হচ্ছে বিএফ স্কিনার। তিনি কার উপর পরীক্ষা করেছিলেন? একটা ইঁদুরকে নিয়ে কি তিনি পরীক্ষা করেছিলেন, তার নাম হচ্ছে বিএফ স্কিনার। এবার এমসিকিউ বা এসিকিউ আকারে আসতে পারে যে বিএফ স্কিনার কি নিয়ে পরীক্ষা করেছেন? বলতে হবে কি বিড়াল না ইঁদুরকে নিয়ে তিনি পরীক্ষা করেছিলেন। ঠিক একই রকমভাবে প্রচেষ্টা এবং ভুল, এই যে সমস্যা দুভাগে ভাগ করলাম। একটা প্রচেষ্টা এবং ভুলের শিখন কৌশল, যার প্রবক্তার নাম হচ্ছে আমাদের এল থর্নডাইক। তিনি প্রচেষ্টা এবং ভুলের মাধ্যমে কি শিখন কৌশলের প্রবক্তা। তারপর চলে আসলাম অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল, এর প্রবক্তার নাম হচ্ছে তিনজন মনোবিদ। কজন? তিনজন জার্মান মনোবিদ কোহলার, কফকা, ওয়ার্দিমার। এটা হচ্ছে অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলের কি প্রবক্তার নাম। এবার যদি শর্টকাট জেনে নেই যে প্রাচীন অনুবর্তন কৌশলটা অ্যাকচুয়ালি কি। তিনি কুকুর পরীক্ষা করেছিলেন আইভান প্যাভলভ 1904 খ্রিস্টাব্দে। তিনি একটা কুকুরকে নিয়ে পরীক্ষা করেছিলেন। তারপরে হচ্ছে অপারেন্ট। এই প্রাচীন অনুবর্তনটা কি বলতো? যে অনুবর্তনের কি অনেকগুলি কি উদ্দীপক, যে অনুবর্তন একটি নির্দিষ্ট কি স্বাভাবিক উদ্দীপকের পরিপ্রেক্ষিতে স্বাভাবিক কি প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে বা কোনো বিকল্প উদ্দীপকের প্রবাহ তোমার মধ্যে কি সেই প্রতিক্রিয়াটা কি সৃষ্টি হচ্ছে, তাকে আমরা কি বলতে পারি? প্রাচীন অনুবর্তন। যে অনুবর্তনের স্বাভাবিক উদ্দীপকের পরিপ্রেক্ষিতে স্বাভাবিক প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে বা কোনো বিকল্প বা কোনো গৌণ উদ্দীপক বা কৃত্রিম উদ্দীপকের দ্বারাও কি তোমার মধ্যে একই রকম কি প্রতিক্রিয়া বা রেসপন্সটা কি সৃষ্টি হচ্ছে, তাকে আমরা কি প্রাচীন অনুবর্তন ক্লাসিক্যাল কন্ডিশনিং মেকানিজম আমরা বলতে পারি। এবার এই যে অপারেন্ট অনুবর্তন
কাকে বলবো আমরা? তুই সহজ ভাষা জেনে নেই যে অনুবর্তন কৌশলের নির্দিষ্ট কোনো উদ্দীপক নেই। এখানে রয়েছে, এখানে কিন্তু নেই। যে অনুবর্তন কৌশলের নির্দিষ্ট কোনো উদ্দীপক নেই, যে কোনো উদ্দীপকের পরিপ্রেক্ষিতে কি একটা ব্যক্তির মধ্যে কি প্রতিক্রিয়া কি ঘটানো সম্ভব, এবং সেখানে ব্যক্তি বা প্রাণীকে কি অ্যাক্টিভ থাকতে হবে। কারণ অ্যাক্টিভ না থাকলে কিন্তু সেই অনুবর্তন অপারেন অনুবর্তন প্রক্রিয়াটা কি সম্পূর্ণ হবে না। তাকে আমরা কি বলবো? অপারেন অনুবর্তন কৌশল, অপারেন কন্ডিশনিং মেকানিজম। তো কি বললাম? যে অনুবর্তন প্রক্রিয়ায় নির্দিষ্ট কোনো উদ্দীপক থাকে না, যে কোনো উদ্দীপকের প্রভাবে একটা কি প্রাণীর মধ্যে প্রতিক্রিয়া কি সৃষ্টি করানো যায়। কোনো নির্দিষ্ট উদ্দীপক কি থাকে না, যে কোনো উদ্দীপকের পরিপ্রেক্ষিতে একটা প্রাণীর মধ্যে কি প্রতিক্রিয়া ঘটানো সম্ভব, তখন তাকে আমরা কি বলবো? অপারেন্ট অনুবর্তন। এবারে যে প্রচেষ্টা এবং ভুলের কৌশল। প্রচেষ্টা এবং ভুল মানে কি? ভুল করবে আবার কি সে শিখবে, ভুল করবে আবার কিন্তু সে কি শিখবে। যত ভুল করবে তত কিন্তু সে কিন্তু অনেক নিত্য নতুন জিনিস কি শিখতে পারবে, কারণ জানার কোনো কি শেষ নেই, শেখার কোনো শেষ নেই। ঠিক একই রকমভাবে এই যে প্রচেষ্টা এবং ভুল, এই শিখন কৌশল প্রবক্তার নাম হচ্ছে ইএল থর্নডাইক। বলছে একটা ব্যক্তি ভুল করবে আবার কিন্তু সে শিখতে পারবে, যত ভুল করবে তত কিন্তু সে কিন্তু শিখতে পারবে। এই জন্য এই যে কৌশল ইএল থর্নডাইক কী নিয়ে পরীক্ষা করেছিলেন? একটা বিড়াল এবং মাছকে নিয়ে তিনি পরীক্ষা করেছিলেন, ইএল থর্নডাইক। তারপর আসলাম আমরা অন্তর্দৃষ্টিমূলক কি শিখন কৌশল, অন্তর্দৃষ্টি। এই যে থিওরি, এই অন্তর্দৃষ্টিমূলক যে তত্ত্ব রয়েছে, এটা প্রত্যক্ষণের প্রকৃতি অনুসরণ করতে গিয়ে এই তত্ত্বটা কি পাওয়া গিয়েছিল, বা উদ্ভাবন, অরিজিন। প্রত্যক্ষণের প্রকৃতি, প্রত্যক্ষণের প্রকৃতিকে অনুসরণ করতে গিয়ে এই তত্ত্বটা কি আমরা পাওয়া গিয়েছিল। এবার এই যে তত্ত্বটা অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল, তিনজন মনোবিদের দেওয়া। সেই তিনজন মনোবিদ কোথাকার? জার্মান মনোবিদ। একটা হচ্ছে কি কোহলার, কফকা, ওয়ার্দিমার। এই তিনজনকে আবার কি বলা হয়? KKW স্কুলও কিন্তু বলা হয়। প্রশ্ন আসতে পারে যে অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলের প্রবক্তার নাম কি? তখন চারটা অপশন দিয়ে দিল, যে প্রাচীর, একটা দিল প্যাভলভ, একটা দিল স্কিনার, একটা ইএল থর্নডাইক, একটা কোহলার দিয়ে দিল। তাহলে কোনটা হবে? কোহলার হবে। মানে কোহলার, কফকা, ওয়ার্দিমার, এই তিনটা যদি কোনো একটা অপশনের মধ্যে থাকে, যে কোনো একটা অপশন থাকলে কি সেটাকে আমরা কি টিক মার্ক দিব। হয়তো কোনো জায়গায় কোহলার থাকতে পারে, অথবা কোহলার নামটা বাদ দিয়ে ওয়ার্দিমার থাকতে পারে, অথবা কোহলার কফকা থাকতে পারে, কোহলার ওয়ার্দিমার বাদ দিয়ে কফকা রেখে দিল সেই পয়েন্টে। তাহলে তিনটা নামে কিন্তু আমাদেরকে জানতে হবে ভালো করে, যে কোহলার, কফকা, ওয়ার্দিমার। এই তিনজন হচ্ছে কি জার্মান মনোবিদ। তারা কি বলেছেন? যে একটা ব্যক্তি বা একটা শিশু যখন কোনো প্রবলেম বা সমস্যা তার সামনে কি উপস্থিত হয়, এবার সেই সমস্যাটাকে সমাধান, সেই সমস্যার সমাধান সে কীভাবে করবে? নিশ্চয় কি সে সামগ্রিক অংশ জুড়ে যখন কি কোনো একটা সেই সমস্যাটার কোনো একটা বিশেষ অংশ বা পার্টকে ধরে কি সেই সমস্যাটা কিন্তু সমাধান করবে না। সেই ঘটনা বা সমস্যাটা কি সামগ্রিক রূপ প্রত্যক্ষণ করার মধ্য দিয়ে সে কি সমস্যাটা কিন্তু সমাধান করে। এই যে সমস্যার সমাধান করলো, এরই নাম হচ্ছে অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল। কি বললাম? যে কোনো একটা ব্যক্তি বা একটা শিশু যখন তার সামনে কি কোনো একটা ঘটনা বা কোনো একটা সমস্যা বা প্রবলেম কি সম্মুখীন হবে, তখন সেই ব্যক্তিটা সেই ঘটনা বা সমস্যার কোনো একটা বিশেষ অংশ বা কোনো একটা পার্ট ধরে কি সেই সমস্যাটা কি সমাধান কিন্তু করবে না। সেই ঘটনা বা সেই সমস্যাটা কি সামগ্রিক অংশ দেখে প্রত্যক্ষণ করার পরেই সেই ব্যক্তি বা শিশু কি সেই ঘটনাটা কি বা সমস্যাটা, তার প্রবলেমটা সলভ করতে পারবে। এই যে সমস্যা সলভ করতে পারলো, এরই নাম হচ্ছে অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল, যাকে আমরা ইংলিশে বলবো ইনসাইটফুল লার্নিং মেকানিজম। ওকে, এবার এই যে অনুবর্তন অর্থাৎ কন্ডিশনিং, অনুবর্তন কথার মানে হচ্ছে কন্ডিশনিং। অর্থাৎ কি বলছে এখানে? যে শিখন হলো একটা জীবনব্যাপী প্রক্রিয়া, অর্থাৎ সারা জীবন ধরে কি আমরা কিন্তু নিত্য প্রতিদিন কি একবারে জন্ম থেকে মৃত্যু এই আগ মুহূর্ত পর্যন্ত কি আমরা কিন্তু শিখে যাই। এবার একটা শিশু বা একটা ব্যক্তি যে সে শিখছে, নিশ্চয় কোনো কি কৌশল বা স্ট্র্যাটেজি মাধ্যমে কিন্তু সে কি শিখছে। এই যে শিখছে, এই শেখাটার মাধ্যমে কি আমরা যে শেখাটার যে মাধ্যমটা, সেই মাধ্যমটার নামে হচ্ছে কি অনুবর্তন। বলছে শিখন হচ্ছে আমাদের জীবনের প্রক্রিয়া, বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্ন ক্ষেত্র থেকে কি একটা ব্যক্তি বা একটা শিশু কি শিখে, কিন্তু সে কীভাবে শিখছে
কোন স্ট্র্যাটেজি, কোন পদ্ধতি, কোন মেকানিজম, কোন কৌশলে সে কি শিক্ষাটা অর্জন করছে। এই যে শিক্ষাটা অর্জন করছে, এই শিক্ষাটা অর্জন করার নামই হচ্ছে কি আমাদের কি বলেছেন, অনুবর্তন বা কন্ডিশনিং বলেছেন। এবার আমি জাস্ট এক লাইন বলবো, এই এক লাইনে এই যে অনুবর্তন ধারণাটা কি তোমাদের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। এই যে লাইনটা, যে প্রক্রিয়ার মাধ্যমে স্বাভাবিক উদ্দীপকের প্রভাবে কি স্বাভাবিক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়, বা এই প্রতিক্রিয়া যখন বিকল্প বা কৃত্রিম উদ্দীপকের সাহায্যে কি সৃষ্টি করানো হয়, তখন তাকে বলা হচ্ছে কি অনুবর্তন। কি বললাম, যে প্রক্রিয়ার মাধ্যমে স্বাভাবিক উদ্দীপকের পরিপ্রেক্ষিতে কি স্বাভাবিক প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে, বা কোনো কৃত্রিম বা গৌণ উদ্দীপকের প্রভাবে যখন কি একটা ব্যক্তির মধ্যে কি সেই প্রতিক্রিয়া সৃষ্টি করা যাচ্ছে, তখন তাকে আমরা কি বলবো, অনুবর্তন বা কন্ডিশনিং। এবার এই যে প্রাচীন অনুবর্তন ক্লাসিক্যাল কন্ডিশনিং সম্পর্কে, এই যে তার আইভান প্যাভলভ অর্থাৎ প্রাচীন অনুবর্তন কৌশল প্রবর্তন হলেন কি রাশিয়ার শারীরতত্ত্ববিদ আইভান প্যাভলভ। এখান থেকে এমসিকিউ আসতে পারে যে এই যে প্রাচীন অনুবর্তন তত্ত্বটি কোন মনোবিদের, বলতে হবে রাশিয়ার মনোবিদ, আর রাশিয়ার যে শারীরতত্ত্ববিদ মনোবিদ হচ্ছে কি আইভান প্যাভলভ। আমরা শুধু প্যাভলভ, কিন্তু বই দেওয়া আছে ইংলিশে পুরো নাম হচ্ছে তার আইভান প্যাভলভ। পরীক্ষা শুধু প্যাভলভ আসে, কিন্তু ওর পুরো নাম হচ্ছে আইভান প্যাভলভ। তার গবেষণার এই স্বীকৃতি হিসাবে 1904 খ্রিস্টাব্দে চিকিৎসা বিজ্ঞান শাখায় কি তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। তারপরে আমরা জানবো প্যাভলভ শিখনের মূলনীতি, বেসিক প্রিন্সিপাল, অর্থাৎ এই যে প্যাভলভের শিখনের মূলনীতি, যে প্যাভলভ শিখন কৌশলের মূলনীতি হলো উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে একটা সংযোগ কি রক্ষা করা, আর এই অর্থে শিখন হচ্ছে একটা কৃত্রিম উদ্দীপকের দ্বারা সৃষ্ট কি এক ধরনের নির্ভুল প্রক্রিয়া। এই অনুবর্তনটা জানতে হলে আমাকে জানতে হবে উদ্দীপক আর প্রতিক্রিয়া। উদ্দীপক কি আর প্রতিক্রিয়া কি? তো উদ্দীপক কি, উদ্দীপক কোনটাকে বলবো আমরা? কোনো একটা খাদ্যবস্তু দেখে আমার কি জিভে জল আসলো, তার মানে কি লালাকরণ হলো, মানে সেই বস্তুটা কি উদ্দীপক, আর আমি যে প্রতিক্রিয়া করলাম অর্থাৎ কি রেসপন্সটা করলাম বা লালাকরণটা যে হলো সেটা কি আমাদের প্রতিক্রিয়া। তো উদ্দীপক আর প্রতিক্রিয়া দুটো কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে। তো এই যে উদ্দীপক প্রতিক্রিয়া যদি জানা হয়ে থাকে, তাহলে আমরা এই অনুবর্তনটা বুঝতে কি সুবিধা হবে অনেকটা। তারপরে রয়েছে শারীরবৃত্তীয় ব্যাখ্যা, বলতে ফিজিক্যালি অ্যান্ড এক্সপ্লেমেন্ট মেনশন। বলছে প্যাভলভ তার শারীরবৃত্তীয় ব্যাখ্যা অনুযায়ী প্রত্যেকটা ব্যক্তির মধ্যে কতগুলি কি বিশেষ উদ্দীপকের দ্বারা কি বিশেষ প্রতিক্রিয়া কি ক্ষমতা থাকে। আমাদের প্রতিক্রিয়া মূলে থাকে জ্ঞানেন্দ্রিয়, অর্থাৎ 5টা ইন্দ্রিয় আমরা প্রত্যেকেই জানি, এবং এই কর্মেন্দ্রিয়ের সেই মোটর সংযোগ। এই জ্ঞানেন্দ্রিয়গুলির কাজ হলো বহির্জগতে বিভিন্ন কি তথ্য সংগ্রহ করা, এবং কর্মেন্দ্রিয়ের কাজ হলো বিভিন্ন কি কর্ম সম্পাদনে সাহায্য করে আমাদের কি জ্ঞানেন্দ্রিয় থেকে তখন কি কোনো উদ্দীপক বা উত্তেজিত করে তখন সেই উদ্দীপনা ব্যস্ততন্ত্রের মাধ্যমে পরিবাহিত হয়ে কেন্দ্রীয় স্তনতন্ত্রে কি আসে, এবং কেন্দ্রীয় স্তনতন্ত্র সেই উত্তেজনাকে কি অন্য আরেক স্থানের মাধ্যমে কর্মেন্দ্রিয়ে পৌঁছায়, তখন কর্মেন্দ্রিয় শক্তিতে কি অনেকটা হয়ে ওঠে এবং আচরণ কি বৃদ্ধি করে, ঠিক আছে। তো আমাদের চলে আসলাম আমাদের মেইন যে টপিক, যেটা হচ্ছে আমাদের প্রাচীন অনুবর্তন ক্লাসিক্যাল কন্ডিশনিং। এটা হচ্ছে আমাদের কি মেইন টপিক আজকের। তো এই যে আইভান প্যাভলভ অর্থাৎ তিনি কুকুরকে নিয়ে পরীক্ষা করেছেন, সেই পরীক্ষার প্রথমে দেওয়া আছে কি এক্সপেরিমেন্ট। কি দেওয়া আছে? এক্সপেরিমেন্ট হচ্ছে পরীক্ষা। তিনি কিভাবে একটা কুকুরকে নিয়ে পরীক্ষা করেছেন। মানুষকে পরীক্ষা করার আগে তিনি কিন্তু একটা ইতর প্রাণীকে নিয়ে কি পরীক্ষাটা করেছিলেন, একটা প্রাণীকে নিয়ে পরীক্ষা করেছিলেন। মানুষকে পরীক্ষা করার আগে একটা ইতর প্রাণীকে করেছিলেন, যে সেই প্রাণীটা কিভাবে সে কি একটা খাদ্যবস্তুর দিকে বা কীভাবে তার মধ্যে কি এই প্রাচীন অনুবর্তন যে প্রক্রিয়াটা ঘটানো সম্ভব, যে স্বাভাবিক উদ্দীপকের পরিপ্রেক্ষিতে স্বাভাবিক উদ্দীপক আবার কোনো বিকল্প উদ্দীপকের প্রভাবে কি তার মধ্যে কিন্তু একটা প্রতিক্রিয়া কি সৃষ্টি করানো যাচ্ছে, সেটাকে তো আমরা কি প্রাচীন অনুবর্তন বলতে পারি। তো সেটাই বলছে, দেখো পরীক্ষা দেওয়া হচ্ছে, এক্সপেরিমেন্ট দেওয়া আছে, যে প্যাভলভ তার অনুবর্তন কৌশল প্রকাশিত করার আগে বিভিন্ন প্রাণীরা পরীক্ষা নিরীক্ষা করেন, এবং তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো কি একটা ক্ষুধার্ত ইঁদুরকে নিয়ে কী করলেন, পরীক্ষা করলেন। বলছে এই প্যাভলভ সাহেব তিনি কী করলেন, তার যে অনুবর্তন কৌশল প্রকাশিত হওয়ার আগে তিনি বিভিন্ন প্রাণীকে নিয়ে বা বিভিন্ন কি প্রাণীরা পরীক্ষা নিরীক্ষা করেন, তার মধ্যে একটা উল্লেখযোগ্য যে প্রাণীর নাম নিয়েছিলেন কি একটা ক্ষুধার্ত কি ইঁদুর, যাকে নিয়ে তিনি পরীক্ষাটা করেছিলেন। ক্ষুধার্ত ইঁদুর, হ্যাঁ, তিনি ক্ষুধার্ত একটা কুকুরকে নিয়ে কি পরীক্ষাটা করেছেন, ভুল হয়ে গেল। তো এই যে আইভান প্যাভলভ একটা ক্ষুধার্ত কুকুরকে নিয়ে তিনি কি পরীক্ষা করেছিলেন। এবার এই পরীক্ষার বিভিন্ন কি উপকরণ থাকতে পারে,
কি করে থাকতেন যে প্যাভলভ তার প্রাচীন এই অনুবর্তন শিখন কৌশলে বিভিন্ন পরীক্ষার জন্য তিনি একটি কি ক্ষুধার্ত কুকুর এবং অন্যান্য কি উপকরণগুলি মানে কি ঘন্টা, খাদ্যবস্তু, টেবিল এবং তার কিছু কি উপকরণ নিয়েছিলেন। তাহলে পরীক্ষা করার জন্য এই যে প্যাভলভ, আইভান প্যাভলভ 1904 খ্রিস্টাব্দে তিনি যে পরীক্ষা করেছিলেন, এই পরীক্ষা করার জন্য কি নিশ্চয় কোনো কি আমাদের কি কোনো কি সাজ সরঞ্জাম কি দরকার। তো কি কি সেই সাজ সরঞ্জাম নিয়ে তিনি এই কুকুরটার উপর কি পরীক্ষা করেছিলেন। কি কি পরীক্ষা করেছিলেন? প্রথমে তিনি নিয়েছিলেন কি একটা কি ক্ষুধার্ত ইঁদুরকে তো ক্ষুধার্ত কুকুরকে লাগবেই, তারপরে কি লাগবে, একটা কি লাগবে ঘণ্টাধ্বনি লাগবে, এবং কি লাগবে খাদ্যবস্তু লাগবে, তারপর হচ্ছে একটা কি টেবিল লাগবে, এবং কি লাগবে আরও অনেক কিছু কি উপাদান তিনি সেখানে কি নিয়েছিলেন। তারপরে এই যে কুকুরটার উপর তিনি কী করেছিলেন, একটা পরীক্ষা করেছিলেন কি কিভাবে একটা বিকল্প উদ্দীপকের প্রভাবেও কিন্তু সেই কুকুরটার মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে। স্বাভাবিক উদ্দীপক দেখে কিন্তু তার মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে, কিন্তু তারপরে কি একটা বিকল্প উদ্দীপক মানে বাইরের উদ্দীপক দেখে কি তোমার মধ্যে কি একটা প্রতিক্রিয়া কিন্তু সৃষ্টি হচ্ছে। তো পরীক্ষার পরিস্থিতি দেখতে হবে আমাদেরকে। পরীক্ষার এক্সপেরিমেন্ট অফ সিচুয়েশন বলছে প্যাভলভ একটি ক্ষুধার্ত কুকুরের সামনে খাদ্যবস্তু এনে দেখলেন তা লালাহরণ হচ্ছে। বলছে এই প্যাভলভ সাহেব কী করলেন, প্রথম পরীক্ষার পরিস্থিতি কি হলো যে প্যাভলভ একটা ক্ষুধার্ত কুকুরের সামনে কিছু খাদ্যবস্তু রেখে দেখলেন যে কুকুরটা কী হচ্ছে, তার কিন্তু লালাহরণ হচ্ছে। এই লালাহরণ খাদ্যবস্তুর দর্শন মানে দেখেও হতে পারে, আবার কি তার গন্ধও হতে পারে, এবং তার জীবের সংঘর্ষে এলেও কি সেটা হতে পারে। এক্ষেত্রে খাদ্যবস্তু উদ্দীপক এবং স্বাভাবিক প্রতিক্রিয়া হচ্ছে কি তার লালাক্ষরণ। এরপর প্রতিদিন তিনি কি পরীক্ষামূলক পরিস্থিতিতে খাদ্যবস্তু উপস্থাপন করার ঠিক পূর্ব মুহূর্তে মানে আগের মুহূর্তে কি করলেন, কিছুক্ষণের জন্য কি ঘণ্টাধ্বনি কি করতে থাকেন। তাহলে প্যাভলভ সাহেব যে একটা কুকুরকে নিয়ে ক্ষুধার্ত কুকুরকে নিয়ে পরীক্ষা করেছিলেন, খাদ্যবস্তু একটা ক্ষুধার্ত কুকুরের সামনে খাদ্যবস্তু রাখলেন, এবার খাদ্যবস্তু দেখে তার প্রতিক্রিয়া কি কোনো গন্ধ হতে পারে, কোনো দর্শন হতে পারে, বা কোনো জীবের সংঘর্ষে এলেও কিন্তু তার মধ্যে কি লালাক্ষরণটা হতে পারে। এক্ষেত্রে খাদ্যবস্তু এবং উদ্দীপক এবং স্বাভাবিক প্রতিক্রিয়ার কি তার কিন্তু লালাক্ষরণ। এরপর প্রতিদিন তিনি কি পরীক্ষামূলক সেই পরিস্থিতিতে খাদ্যবস্তু উপস্থাপন করার পর তার পূর্ব মুহূর্তে কিছুক্ষণের জন্য তাকে ঘণ্টাধ্বনি কি করতে থাকেন। তারপরে হচ্ছে পর্যবেক্ষণ, তিনি অবজারভেশন কি করেছিলেন, অবজারভেশন অর্থাৎ পর্যবেক্ষণ। তিনি দেখলেন যে পরীক্ষার এই যে পরিস্থিতিতে দেখা গেল যে ঘণ্টাধ্বনির শুনে অন্যান্য কুকুরের মতো কি এই কুকুরটি সোজা হয়ে উঠছে। বলছে একটা ঘণ্টাধ্বনি যখন আমরা দিচ্ছি তখন কি হচ্ছে, অটোমেটিক কুকুরটা কি সোজা হচ্ছে। মানে আগে কি করতো, খাদ্য দিত, প্রথমে কুকুরটা ক্ষুধার্ত কুকুরকে নিয়ে প্রথমে কি খাদ্য দিত, তারপর কি তার লালাক্ষরণ হচ্ছে। এবার সে কি করলো, সে ঘণ্টাধ্বনি দিত, তারপর কি খাবার দিত, আবার ঘণ্টাধ্বনি দিত, তারপর কিন্তু খাবার দিত। এবার এমন সময় দেখা গেল ঘণ্টাধ্বনি দেওয়া মাত্রই কি কুকুরটি কিন্তু লালাক্ষরণ হচ্ছে, কিন্তু আর এক সময় দেখা গেল কি খাদ্য দেওয়া হলো না, কিন্তু ঘণ্টা দেওয়া মাত্রই কি কুকুরটি কিন্তু প্রচণ্ডটি কি লালাক্ষরণ হতে থাকলো। তার মানে কি ওটা বিকল্প উদ্দীপক। সেটাই বলছে যে পরীক্ষা পরিস্থিতি দেখা গেল যে ঘণ্টাধ্বনি শুনে কি হচ্ছে, কুকুরটির মধ্যে কি সেই লালাক্ষরণটা শুরু হচ্ছে। মানে ওটা কি বিকল্প উদ্দীপক না, ঘণ্টাধ্বনিটা কি ওটা একটা বিকল্প উদ্দীপক। আগে ঘণ্টাধ্বনি দিত খাবার আসতো, ঘণ্টাধ্বনি দিত কি খাবার আসতো। এবার কি করলো, সেই খাবারটা কিন্তু কুকুরের সামনে নেই, কিন্তু ঘণ্টাধ্বনি দিচ্ছে, সঙ্গে সঙ্গে লালাক্ষরণটা কিন্তু শুরু হচ্ছে। তার মানে কি সে ভাবতো যে না ঘণ্টাধ্বনি দেওয়া মাত্রই কি আমার কিন্তু খাবার হয়তো কি আসবে। সেটা কি বিকল্প উদ্দীপক, খাবার কিন্তু নেই তবু কিন্তু তার কি হচ্ছে লালাক্ষরণ হচ্ছে। তো এটাকে আমরা কি বলবো, বিকল্প উদ্দীপক। এবার বলছি এই যে সজাগ হলো কি ঘণ্টাধ্বনির উদ্দীপক আর স্বাভাবিক প্রতিক্রিয়া, এই ঘণ্টাধ্বনি শেষ হওয়ার আগের মুহূর্তে তিনি ক্ষুধার্ত কুকুরটির সামনে কি করলেন, খাদ্যবস্তু উপস্থাপন করলেন এবং তিনি পর্যবেক্ষণ করলেন যে খাদ্যবস্তু দেখা মাত্র কুকুরটির কি লালাক্ষরণ শুরু করছে। তিনি কয়েকদিন পুনরাবৃত্তি করার পর দেখলেন যে খাদ্যবস্তু উপস্থাপন করার আগে ঘণ্টাধ্বনি করাতে কি হচ্ছে, কুকুরটির কিন্তু লালাক্ষরণ হচ্ছে। এখন আর এই কুকুরের লালাক্ষরণের জন্য খাদ্যবস্তু দেওয়ার প্রয়োজন কি হচ্ছে না, ঘণ্টাধ্বনি দেওয়া মাত্রই কি কুকুরটির কিন্তু লালাক্ষরণ হচ্ছে। তো খাওয়া দাওয়ার প্রয়োজন আছে না, ওটা তো বিকল্প উদ্দীপক। শুধু তো ঘণ্টাধ্বনি করলেই কি কুকুরের লালাক্ষরণ শুরু হচ্ছে, অর্থাৎ কুকুরটি একটি নতুন কি প্রতিক্রিয়া কি সম্পাদনের ক্ষমতা অর্জন করছে। হ্যাঁ, ঘণ্টাধ্বনি দেখলো, দেখে কি তার কি লালাক্ষরণ হচ্ছে, এটা কি স্বাভাবিক উদ্দীপক, আর কি হচ্ছে স্বাভাবিক কি হচ্ছে প্রতিক্রিয়া হচ্ছে। এবার কি করলো, ঘণ্টাধ্বনি দিল কিন্তু সেখানে কি তার মানে বিকল্প উদ্দীপক হচ্ছে না, ঘণ্টাধ্বনিটা কি একটা বিকল্প উদ্দীপক। ঘণ্টাধ্বনি দেওয়াতেও কি তার কিন্তু
সেই প্রতিক্রিয়া থেকে লালাকরণটা হচ্ছে। আগে সামনাসামনি খাবার দেখতো, লালাকরণ হতো, এবার কি করলো ঘন্টা ধরে দিচ্ছে, তারপর কি খাবার দিচ্ছে। এইভাবে অভ্যাস করানোর পর কী করলো এমন সময় ঘন্টা ধরে দিচ্ছে কিন্তু খাবার দিচ্ছে না। তার মানে কী হচ্ছে, ঘন্টা ধরে দেওয়া মাত্র সে ভাবছে কি আমার হয়তো খাবার কিন্তু আসবে, খাবার কিন্তু সেখানে রয়েছে, কিন্তু খাবার আর ব্যবসায়িক কিন্তু দিলেন না, তারপরে কি তার কিন্তু লালাকরণ হচ্ছে। বোঝা গেল, ওটা হচ্ছে বিকল্প উদ্দীপক। তাহলে ঘন্টা ধরে হচ্ছে আমাদের কি বিকল্প উদ্দীপক। এবার হচ্ছে প্যাভলভ সেই পর্যবেক্ষণ কী করলেন, প্যাভলভ তিনি 4টা পর্যায়ে কি পর্যবেক্ষণ করলেন একটা কুকুরকে নিয়ে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, সেই 4টি ভাগে তিনি পর্যবেক্ষণ করলেন। প্রথম পর্যায়ে কী হচ্ছে, প্যাভলভ পরীক্ষা থেকে যেসব বিষয় পর্যবেক্ষণ করেছিলেন, অর্থাৎ প্যাভলভ একটা ক্ষুধার্ত কুকুরকে নিয়ে যে সমস্ত তার সামনে বিভিন্ন রকম কি তার যে পর্যবেক্ষণ করেছিলেন, পরীক্ষা করেছিলেন, তিনি কি কি পেয়েছিলেন, একটা কুকুর কী হবে কি সেই স্বাভাবিক উদ্দীপকের পরিপ্রেক্ষিতে স্বাভাবিক প্রতিক্রিয়া কি তার মধ্যে কিন্তু সৃষ্টি করা হচ্ছে, সেই সম্পর্কে প্যাভলভ খুব সুন্দরভাবে এখানে প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, চতুর্থ পর্যায় হিসেবে কি তিনি ব্যাখ্যা করেছেন। তো প্রথম পর্যায়ে আমরা কী পাচ্ছি, ফার্স্ট স্টেপ কী পাচ্ছি, যে প্যাভলভ প্রথম পর্যায়ে একটি ক্ষুধার্ত কুকুরের সামনে খাদ্যবস্তু রেখে দেখলেন যে কুকুরটির লালাকরণ হচ্ছে। বুঝতে পারলাম কি বললাম, যে প্যাভলভ প্রথম পর্যায়ে একটি ক্ষুধার্ত কুকুরের সামনে একটা খাদ্যবস্তু রেখে দেখলেন যে কুকুরটির কি হচ্ছে, তার লালন হচ্ছে। এই লালাকরণ খাদ্য দর্শন, গন্ধ বা জিহ্বার সংঘর্ষে এলেই হতে পারে, অর্থাৎ লালাকরণ হলো খাদ্যবস্তু উদ্দীপক এবং স্বাভাবিক কি প্রতিক্রিয়া। তাহলে লালাকরণটা কি খাদ্যবস্তু, সেই খাদ্যবস্তু উদ্দীপক এবং কি স্বাভাবিক কিন্তু প্রতিক্রিয়া, খাদ্যবস্তু স্বাভাবিক উদ্দীপক এবং স্বাভাবিক কিছু প্রতিক্রিয়া করছে, তার লালাকরণ হচ্ছে। এবার দ্বিতীয় পর্যায়ে কী করলো, যে প্যাভলভ এরপর প্রতিদিন তার পরীক্ষামূলক পরিস্থিতিতে খাবার দেওয়ার পূর্বে কিছুক্ষণের জন্য কি ঘণ্টাধ্বনি করতে থাকেন। এই পর্যবেক্ষণ করে দেখা গেল যে ঘণ্টাধ্বনি শুনে অন্যান্য কুকুরের মতো কি পরীক্ষাগারে কুকুরটি কি সচেতন হয়ে উঠল, কারণ ঘণ্টাধ্বনি হচ্ছে উদ্দীপক আর এই যে স্বাভাবিক প্রতিক্রিয়া হলো তার কি একটা সজাগ ভাব। এবার এই তৃতীয় পর্যায়ে কী করলেন, তিনি করলেন যে প্যাভলভ ঘণ্টাধ্বনি শেষ হওয়ার আগে কুকুরটির সামনে কি খাদ্যবস্তু উপস্থাপন করলেন এবং পর্যবেক্ষণ করে দেখলেন যে খাদ্যবস্তু দেখার সঙ্গে সঙ্গে কি কুকুরটির কিন্তু লালাকরণ হতে শুরু করেছে। এবার চতুর্থ পর্যায়ে কী বললেন, যে এইভাবে কয়েকদিন পুনরাবৃত্তি করার পর দেখা গেল যে খাবার দেওয়ার পূর্বেই ঘণ্টাধ্বনি করাতে কুকুরটির কি লালাকরণ হতে শুরু হচ্ছে, অর্থাৎ খাদ্যবস্তু ছাড়াই কি ঘণ্টাধ্বনির সঙ্গে লালাকরণের কি প্রতিক্রিয়াটি কি একটি সংযুক্ত হয়েছে। এরপর থেকে বলা যায় যে কুকুরটি একটি কি নতুন প্রতিক্রিয়া কি সম্পাদনের জন্য অর্জন করেছে। তো এই যে 4টা পর্যায়ে, প্রথমে এই যে কুকুরটা তোমরা দেখতে পাচ্ছ, এই কুকুরকে তিনি পরীক্ষা করেছেন হচ্ছে আইভান প্যাভলভ। তিনি প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে, চতুর্থ পর্যায়ে হিসেবে পরীক্ষা করেছেন। প্রথম দিনে কি করলেন, একটা কুকুরকে কি করলেন, তার সামনে কিছু কি খাদ্যবস্তু রাখলেন, খাদ্যবস্তু রেখে দেখলেন যে কুকুরটির কি হচ্ছে লালাকরণ হতে শুরু করলো। এবার তিনি কি করলেন, আরেকদিন দ্বিতীয় পর্যায়ে কী করলেন, একটা কুকুরের সামনে কি করলেন খাবার রাখলেন, কিন্তু তাকে কি শেখানো হলো, ঘণ্টাধ্বনি শেখানো হলো, যে ঘণ্টাধ্বনি দেওয়ার পরেই কুকুরটাকে কি খাবার দিতে হবে। এইভাবে তাকে 3 মাস, 4 মাস, 6 মাস কি তাকে প্র্যাকটিস করানো হয়েছিল, যে ঘণ্টাধ্বনি দিত তারপর কি খাবার দিত, তাহলে কি কুকুরটি সেখানে কি খাবার খেত, এভাবে করাতেন। এবার তৃতীয় পর্যায়ে কী করলেন, এবার করলেন যে তৃতীয়বার কী করলেন, তিনি ঘণ্টাধ্বনি দিলেন কিন্তু খাবার দেওয়া হলো না, সেখানে অটোমেটিক কি কুকুরটি কিন্তু কী হচ্ছে তার লালাকরণ হতে শুরু করছে। এবার চতুর্থ পর্যায়ে তিনি কী দেখলেন, যে হ্যাঁ একটা বিকল্প উদ্দীপক বা বাইরের উদ্দীপকের প্রভাব কিন্তু একটা কুকুরের মধ্যে কি সে একই রকম কি প্রতিক্রিয়াটা কি ঘটনা কিন্তু সম্ভব। এইভাবে তিনি একটা কুকুরকে নিয়ে কী করলেন, পরীক্ষা করলেন। এইভাবে আমাদের পরীক্ষা যদি আসে তো প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে, চতুর্থ পর্যায়ে, এইভাবে আমাদের কি পরীক্ষার খাতায় এই যে প্যাভলভ যে অনুবর্তিত শিখন কৌশলটি যদি আসে, এইভাবে আমাদের কি উপস্থাপন কিন্তু করতে হবে। বোঝা গেল? এবার আসলো এই যে প্রাচীন অনুবর্তন, ক্লাসিক্যাল অ্যান্ড কন্ডিশনিং, এর হচ্ছে প্রাচীন অনুবর্তনের শিখন কৌশলের একটা সাংগঠনিক রূপ। প্রথমে কি আসলো আমাদের ঘণ্টাধ্বনি, এটা হচ্ছে কি উদ্দীপক 1, এই ঘণ্টাধ্বনি কী থাকলো আমাদের সজাগ ভাব। ঘণ্টাধ্বনি কী দিচ্ছে আমাদেরকে একটা সজাগ ভাব দিচ্ছে, মানে কি হয়তো তার কি খাবারটা কিন্তু আসবে কিন্তু। এবার কি হলো, এই ঘণ্টাধ্বনির সঙ্গে কার সঙ্গে হলো,
লালাখন, একটা ঘোড়াতে দেওয়াতে মাত্র তা কি হচ্ছে একটা লালাখন হতে কিন্তু শুরু করলো। এবার এই যে খাদ্যবস্তু, এই খাদ্যবস্তুর সঙ্গে সংযোগ রয়েছে কার, এই যে লালাখন। প্রথমে কি করতো, ঘণ্টাধ্বনি দিত, তারপর কি সে সোজা হয়ে উঠতো, ঘণ্টাধ্বনি দিচ্ছে, তারপর কি হচ্ছে, তার লালাখন হচ্ছে, এবং খাদ্যবস্তু মানে তার কি সেই প্রতিক্রিয়া কিন্তু যদি পরীক্ষা এমসিকিউ এসিকিউ আকারে কিন্তু এই যে তোমাদের সাংগঠনিক রূপটা কিন্তু পরীক্ষা কিন্তু আসে, যেমন সামনেবার তারা 2023 সালে কিন্তু এটা আসছিল কিন্তু। এবার হচ্ছে প্রাচীন অনুবর্তন, ক্লাসিক্যাল কন্ডিশনিং। এই প্রাচীন অনুবর্তনের যে শিক্ষাক্ষেত্রে তার কি গুরুত্ব কী, প্রাচীন অনুবর্তনের শিক্ষাক্ষেত্রে কি গুরুত্ব, দেখো এই যে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব, এডুকেশন ইমপ্লিকেশন অফ ক্লাসিক্যাল কন্ডিশনিং, অর্থাৎ প্রাচীন অনুবর্তনের শিক্ষাক্ষেত্রে তার কি কি আমরা গুরুত্ব পাচ্ছি। প্রথমে দেওয়া আছে 1 নম্বর বলা আছে যে কুকুরটাকে যখন তারা পর্যবেক্ষণ করছে তাকে কি বলতো, এই যে তাকে কি ঘণ্টাধ্বনির সঙ্গে সঙ্গে তাকে কি অভ্যাস করানো হয়েছিল, মানে কি একই ঘণ্টাধ্বনিকে তাকে কি বারবার কি অভ্যাস করানো হয়েছিল। এই যে অভ্যাস, কথা মনে রাখবে কিন্তু, ঠিক আছে, এই অভ্যাসটা নিয়ে কিন্তু আজকের যে শিক্ষাগত যে আমাদের কি গুরুত্বটা, এই অভ্যাসটা বুঝলে কিন্তু এটা বুঝতে কি আমাদের সুবিধা হবে কিন্তু, মানে কি তাকে বারবার কি করতো, প্র্যাকটিস করাতো, ঠিক আছে। প্রথমে খাদ্য দেখে তার কি লালাখন হলো, তারপর কী করলো, ঘণ্টাধ্বনি দিচ্ছে, তারপর কি খাবার দিচ্ছে, এভাবে কি তাকে কিন্তু প্র্যাকটিস করানো হয়েছিল, মানে অভ্যাসে পরিণত করা হয়েছিল। ঠিক একইরকমভাবে আমরা এই যে শিক্ষাগত গুরুত্ব, প্রাচীন অনুবর্তন শিক্ষাক্ষেত্রে গুরুত্ব, অর্থাৎ এডুকেশনাল ইমপ্লিকেশন অফ ক্লাসিক্যাল কন্ডিশনিং, অর্থাৎ শিক্ষাগত গুরুত্ব, এটা কিন্তু সামনেবার পরীক্ষা তোদের 2024 সালের পরীক্ষায় কিন্তু এটা কিন্তু আসছিল। তো প্রথম যে আমাদের যে শিক্ষাগত গুরুত্ব অর্থাৎ এডুকেশনাল ইমপ্লিকেশন কী রয়েছে বলতো, শিশুর ভাষার বিকাশ, অর্থাৎ কী বলছে, শিশু কথা বলা এবং ভাষার বিকাশে এই কোর্সের যথেষ্ট কি উপযোগিতা লক্ষ্য করা যায়। বলছে শিশুর ভাষার বিকাশে এই যে প্রাচীন অনুবর্তন কৌশলটি কি যথেষ্ট পরিমাণে তার যে উপযোগিতা কি লক্ষ্য করা যায়। বলছে শিশুকে ভাষা শেখানোর সময় যখন কোনো বয়স্ক ব্যক্তি তার কাছে অর্থবোধক শব্দ বারবার উচ্চারণ করে তরুণ তারা সে অনুসরণ করে, এর ফলে তাদের মধ্যে কি সে ভাষার কি বিকাশ ঘটছে। বলছে কোনো একটা ব্যক্তি বা কোনো একটা শিশু যখন ছোটোবেলায় আমরা কি করি, একই কথা কি করি, বারবার কি করাই, রিপিট করাই বা শেখাই। যে কোনো একটা ব্যক্তি যদি আমাদের বাড়িতে আসতো তখন আমরা কি বলতাম, যে ওটা তোমার কি হয়, বাবা হয়, ওটা তোমার কি হয়, মা হয়, ওটা তোমার দাদা, ওটা তোমার দিদি, ওটা তোমার কি ঠাকুমা, ওটা তোমার কাকু। এইভাবে কি আমরা কি করে বারবার কি করাই, অভ্যাস করাই। কিন্তু যদি অভ্যাস না করাতাম তো তা আমরা কি জায়গা জায়গায় কিন্তু বাবা আর মা বলে কি ডাকতাম কিন্তু। তার মানে কি এই যে অভ্যাস করানো হতো আমাদের কি বারবার একটা শিশুর মধ্যে কি, তবেই তার কি এই যে ভাষার বিকাশটা কিন্তু যথেষ্ট পরিমাণে কি বাড়বে বা সে অনেক কিছু কি শিখতে পারবে। তখন বারবার তাকে কি আমরা কী করি, অভ্যাসে পরিণত করি। এই যে অভ্যাসটা হচ্ছে কি প্রাচীন অনুবর্তন আমাদের শিক্ষাক্ষেত্রে কি কাজে লাগছে। এই যে শিক্ষাক্ষেত্রে বলছে, বোঝা গেল, কোনো এই যে বারবার যখন আমরা কি ভাষার বিকাশ অর্থাৎ কোনো নিত্য নতুন কি ভাষা যখন আমরা কি বারবার যখন সেই ভাষাটাকে যখন ইউজ করি তখন আমাদের সেই ভাষাটা কিন্তু আমাদের কিন্তু চলে আসছে। যাতে ক্লাসে বলে না শিক্ষক যে ভালো করে কি এদিকে ভালো করে বস বা ভালো করে মনোযোগ সহকারে পড়ো, আবার বলে যে ভালো করে কি মনোযোগ সহকারে বলে কেন, তার মানে কি যাতে তোমার কথাটা কি টিচারের দিকে কি মনোযোগটা কিন্তু থাকে, তবেই না তোমার কি এই ভাষার বিকাশ বা শিক্ষাক্ষেত্রে অনেকটা শিক্ষার কি মান উন্নত হবে। এবার বলছে সুঅভ্যাস গঠন, বলছে শিশুর মধ্যে সুঅভ্যাস গঠনের ক্ষেত্রে এই শিক্ষণ কৌশল বিশেষভাবে সাহায্য করে, যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা, সকালবেলা কি সন্ধ্যের সময় কি পড়তে বসা, নিয়মিত হাত মুখ ধুয়ে কি খাওয়া দাওয়া করা, এই যে কার সঙ্গে কীভাবে কথা বলতে হয়, এগুলো কি সবাই কিন্তু অভ্যাস, ঠিক আছে। এই জন্য বলছে এই প্রাচীনের মতো শিক্ষা কৌশল কিন্তু কী করছে বলতো, আমাদের এই সুঅভ্যাস মানে একটা ভালো আদর্শ অভ্যাস গঠনে কি সাহায্য, কী করে সাহায্য করছে, বলছে একটা শিশুর মধ্যে এই সুঅভ্যাস গঠনে কিন্তু এই যে প্রাচীন অনুবর্তন শিক্ষণ কৌশল কিন্তু অনেক কি ভালো বা গুরুত্বপূর্ণ হিসেবে কিন্তু কাজ করে। কি করে, যে একটা শিশুকে বারবার বলি না যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে বা হাত মুখ ভালো করে ধুয়ে কি খাওয়া দাওয়া করতে হবে বা নিয়মিত সকালবেলা কি উঠতে হবে, নিয়মিত সন্ধ্যা সকাল কি পড়াশোনা করতে হবে রেগুলার বাড়িতে। তো এই যে আমরা নিয়মকানুনগুলো শিখছি, এগুলো কী হচ্ছে বারবার কিন্তু একটা শিক্ষার্থীকে বারবার কি বলা হচ্ছে, এই বলার পরে কি হচ্ছে তার মধ্যে কিন্তু সে ভালো অভ্যাসে, সে কুঅভ্যাস থেকে আমরা তাকে কি সুঅভ্যাসে কি নিয়ে আসতে পারি। বেলান থেকে তাকে আমরা ভালো বোঝানোর পরে কি তাকে আমরা কিন্তু ঠিক লাইনে কিন্তু আমরা কি নিয়ে আসতে পারি। কার মাধ্যমে বলতো, এই যে প্রাচীন অনুবর্তন অর্থাৎ ক্লাসিক্যাল কন্ডিশন ইমপ্লিকেশন
যে গুরুত্ব রয়েছে সেই শিক্ষাক্ষেত্রে এই প্রাচীনতম প্রয়োগ করে একটা ভালো সুঅভ্যাস কি একটা শিক্ষার্থীর মধ্যে কিন্তু আমরা কিন্তু গঠন করতে পারি। দেখো দেওয়া আছে যে শিশুর মধ্যে সুঅভ্যাস গঠনের ক্ষেত্রে এই শিক্ষণ কৌশলকে বিশেষভাবে সাহায্য করে, যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা, সন্ধ্যে সকাল পড়তে বসা, নিয়মিত পড়তে বসা, সকালবেলা একটা দাঁত মাজা, এই সমস্ত হচ্ছে কি বারবার কি একটা শিক্ষার্থীকে বলার মাধ্যমে কিন্তু তার মধ্যে কি সুঅভ্যাসটা বা ভালো অভ্যাস তার মধ্যে কি গঠন করা কিন্তু সম্ভব। এবার বলছে কুঅভ্যাস দূর করা, বলছে শিশুর মধ্যে যে সকল কুঅভ্যাস তৈরি হয়েছে সেগুলো দূরীকরণে এই শিক্ষণ কৌশল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বলছে শিশুর মধ্যে যে সকল কুঅভ্যাস মানে কি, কুঅভ্যাস মানে কি খারাপ অভ্যাস, আর সুঅভ্যাস মানে কি ভালো অভ্যাস, যে সেটাই বলছে যে শিশুর মধ্যে যে সকল কুঅভ্যাস তৈরি হয়েছে সেগুলো দূরীকরণ করে এই শিক্ষণ কৌশলকে গুরুত্বপূর্ণ ভূমিকাকে পালন করে থাকে। বলছে একটা শিশুর মধ্যে সেই কুঅভ্যাসকে দূর করে তার মধ্যে কি সুঅভ্যাসকে নিয়ে আসতে হবে। তো কুঅভ্যাস কি আমাদের কি সমাজে চলতে কি অনেকটা কি বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাই এই কুঅভ্যাসটাকে যদি দূর করতে চাই তবে আমাদের কি এই যে শিক্ষণ কৌশল প্রাচীন অনুবর্তন শিক্ষণ কৌশল কিন্তু আমাদের কি প্রচণ্ড হারে কি অর্থাৎ খুব বেশি পরিমাণে কাজে লাগে একটা শিক্ষার্থীর মধ্যে, ছোট শিশুর মধ্যে কি সেই কুঅভ্যাসটাকে দূর করতে গেলে বারবার বলতে হবে না যে না এভাবে মিথ্যা কথা কি বলা যাবে না বা এই যে দুষ্টামি করা যাবে না, এই যে কুঅভ্যাস আজে বাজে কথাগুলো এগুলো যে বলছে বারবার একটা শিক্ষার্থীর সঙ্গে বলছে, আমরা যদি তাকে বারবার কি সাবধান করে দিই যে না এগুলো বলা যায় না, তুমি এখন কি বড় হয়ে গেছো, তাহলে কি সে কিন্তু পরবর্তীতে কিন্তু এই কুঅভ্যাসগুলো বা শব্দগুলো প্রয়োগ কিন্তু করবে না। আমরা তো মাঝে সাথে বলি যখন বন্ধুর মধ্যে থাকি তখন কি মাঝে দু একটা কি খারাপ শব্দ কিন্তু ব্যবহার করি। যদি বারবার একটা ছোটো বাচ্চাকে যদি বলা হয় যে না খারাপ কথা বলা যাবে না, মিথ্যে কথা বলা যাবে না, এই সমস্ত কুঅভ্যাসগুলো যদি বারবার তাকে কি প্র্যাকটিস করানো হয় তবে কিন্তু সেই শিক্ষার্থীর মধ্যে কিন্তু সে কি তার এই কুঅভ্যাসগুলো কিন্তু অনেকটা কি দূর করানো কিন্তু সম্ভব হবে। এ হচ্ছে প্রাক্ষবিক বিকাশে কি বলছে যে প্রাচীন অনুবর্তনের শিক্ষণ কৌশল শিশুর মধ্যে কি প্রাক্ষবিক বিকাশে সাহায্য করে, অর্থাৎ শিক্ষার মধ্যে অহেতুক ভয় দূরীকরণ করে তাদের মধ্যে স্বাভাবিক শিক্ষামূলক অগ্রগতিতে সাহায্য করে। বলছে এই প্রাচীন অনুবর্তন যদি ভালো করে একটা শিক্ষার্থীকে যদি বুঝে বলা হয় তাহলে তার মধ্যে মনের মধ্যে যে ভয় ভীতি এগুলো কী করা যাবে দূরীকরণ করা যাবে এবং তাকে শিক্ষার মূল দিকে কি তাকে কিন্তু আমরা ফিরিয়ে আনতে কিন্তু পারবো। অবশ্যই তো আমাদের প্রাক্ষবিক বিকাশ বলছে, সেটাই বলছে যে প্রাচীন অনুবর্তনের শিক্ষণ কৌশল কি শিশুর মধ্যে অনেকটা কি প্রাক্ষবিক বিকাশ সাহায্য করে, অনেকগুলো আমাদের বিকাশ রয়েছে, দৈহিক বিকাশ, মানসিক, প্রাক্ষবিক, সামাজিক অনেকগুলো বিকাশ রয়েছে, যারা লাগা যেত অনেকগুলো বিকাশ রয়েছে, ঠিক আছে। এই সমস্ত বিষয়গুলো কি হচ্ছে একটা শিক্ষার্থীর মধ্যে কি আমাদের কিন্তু নিয়ে আসা কি সম্ভব হচ্ছে। তো সেটা বলছে প্রাক্ষবিক বিকাশের ক্ষেত্রে আমাদের এই প্রাচীন অনুবর্তন শিক্ষণ কৌশল কি অনেকটা কি প্রচণ্ড হারে কি কাজে লাগছে শিক্ষাক্ষেত্রে। এবার বলছে যান্ত্রিক পুনরাবৃত্তিমূলক কৌশল মানে কি যান্ত্রিক পুনরাবৃত্তি মানে কি যান্ত্রিক মানে কি যন্ত্র, আর পুনরাবৃত্তিমূলক মানে কি বারবার আমরা কি করি যখন রিপিট করি, তা পুনরাবৃত্তি একই কথা কি বারবার আমরা কি করি প্রয়োগ করি বা রিপিট করি, তাকে আমরা কি বলি পুনরাবৃত্তি। শিক্ষণ মানে কি শেখা, আমরা জানি শিক্ষণ মানে কি শেখা, বুঝতে পারলি শিক্ষণ মানে হচ্ছে শেখা। যান্ত্রিক পুনরাবৃত্তি শিক্ষণ কৌশল বোঝা গেল। বলছে বানান, নামতা, বারবার গণনা, মাস গণনা ইত্যাদির মধ্যে যান্ত্রিক পুনরাবৃত্তি শিক্ষণ কৌশলগুলোর ক্ষেত্রে কি এই আমাদের শিক্ষণ কৌশল কিন্তু প্রচণ্ড কি কাজে লাগে। বলছে যান্ত্রিক বলছে কোনো একটা শিক্ষা যখন আমরা অর্জন করি সেটা যান্ত্রিকভাবে মুখস্থ করলে কি আমাদের কিন্তু ভবিষ্যতে কি অসুবিধা হয়ে যায়, তো আমাকে সেই পড়াটা কী করতে হবে বুঝে বুঝে কি পড়াটাকে আমরা মুখস্থ করতে হবে। তো সেটা বলছে যে বানান, নামতা, বারবার গণনা, মাস গণনা এগুলো কি করে একটা বাচ্চা ছিল কী করে একটা ছোটো শিশু কী করে সে বারবার কিন্তু সে কী করে রিপিট করে না, এই যে ধারাপদ, নামতা, এককে এক, দুইকে দুই এগুলো কী করে সে কিন্তু যান্ত্রিকভাবে কি মুখস্থ তাকে পড়ানো হয়, চাককে এক বারবার পর বন্ধ কর, ঠিক আছে। এইভাবে বারবার বলার মাধ্যমে কী হচ্ছে তার কিন্তু কী হচ্ছে তার যে এই যে যান্ত্রিক পুনরাবৃত্তির মাধ্যমে তার কী হচ্ছে তার শিক্ষাটাকে অনেকটা কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে, বোঝা গেল। এই বারবার একটা কথা বানানগুলো ঠিক কর, বারবার করে লেখো, এই যে একটা শিক্ষার্থী যদি বানান ভুল করে আমরা কি বলি যে তুমি এই ওটা কি 10 বার লেখো খাতায়, তবে কি তার মধ্যে কি এই বানানটা কিন্তু কি সংশোধন করা সম্ভব হবে। তারপরে যে নামতা, বার গণনা, মাস গণনা এগুলো বারবার যদি একটা শিক্ষার্থীকে আমরা বারবার রিপিট করি তবে কিন্তু কি আমাদের মধ্যে এই যে শিক্ষাটা কি অনেকটা কিন্তু হেল্পফুল হবে, সেটা কি সাহায্য করে আমাদের প্রাচীন অনুবর্তন অর্থাৎ ক্লাসিক্যাল কন্ডিশনিং। এবার বলছে আগ্রহ সৃষ্টি, কি বলছে যে এই শিক্ষণ কৌশলের সাহায্যে কি করে একটা শিক্ষার্থীর নিকট শিক্ষণের বিষয় বারবার উপস্থাপনের মাধ্যমে তার মধ্যে কি আগ্রহ সৃষ্টি করা যায়। বলছে এই যে অভ্যাসটা, এই অভ্যাসটা যদি একটা শিক্ষার্থী কোনো একটা শেখার ক্ষেত্রে যদি বারবার তাকে কি
কোনো এই শিক্ষণ কৌশলের সাহায্যে কি একটা শিক্ষার্থীর নিকট শিক্ষণের বিষয় বারবার উপস্থাপনের মাধ্যমে তার মধ্যে কি একটা আগ্রহ সৃষ্টি করা যায়। একটু আগে বললাম যে কোনো ক্লাসে যখন শিক্ষক যখন ক্লাস নেন তখন একটা স্টুডেন্ট কি তার মনোযোগ কিন্তু অন্যমনস্ক হয়ে থাকে। এবার সেই শিক্ষক যদি বারবার তাকে বলেন কি বলেন যে এদিকে তাকাও, হোয়াইট বোর্ডে তাকাও বা ব্ল্যাক বোর্ডে তাকাও, বারবার যদি ভালো করে বুঝে যে না আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, এই বারবার কথাগুলো যদি কি রিপিট করে তাহলে কি হচ্ছে একটা শিক্ষার্থীর মধ্যে কি অবশ্যই কি তার পড়াশোনার মধ্যে কি একটা আগ্রহ কিন্তু তার যে ইন্টারেস্ট সেটা কিন্তু কি সৃষ্টি করানো কিন্তু সম্ভব হবে। তো এই হচ্ছে তোমাদের 6টা পয়েন্ট। এবার আসলাম এই 5 অনুবর্তনের শিক্ষাগত গুরুত্ব। বলছে আধুনিক বিভিন্ন মনোবিদ প্যাভলভি অনুবর্তনকে শিক্ষণের ব্যাখ্যা হিসেবে মেনে নিলেও একই মানুষের কি শিক্ষণের পরিপূর্ণ ব্যাখ্যা হিসেবে মেনে নেননি। তার মধ্যে এই শিক্ষণ কৌশল দ্বারা কেবলমাত্র কিছু যান্ত্রিক অভ্যাস আয়ত্ত করা যায়, কিন্তু দৈনন্দিন জীবনে মানুষ এমন অনেক অভিজ্ঞতা অর্জন করে যেখানে পুনরাবৃত্তির প্রয়োজন হয় না, একবার দেখলেই তা শেখা যায়। তবে ইতর প্রাণী এবং শিশুদের শিক্ষণের ক্ষেত্রে এই প্যাভলভের শিক্ষণ কৌশলকে আজও কিন্তু গুরুত্বপূর্ণ। এই যে শিক্ষণ কৌশলটাকে নিয়ে অনেক মনোবিদ বিভিন্ন কি সমালোচনা করেছেন যে না তোমার এই যান্ত্রিক অভ্যাস আয়ত্ত করা যায়, কিন্তু কোনো দৈনন্দিন জীবনে মানুষ এমন অনেক অভিজ্ঞতা অর্জন করে যেগুলো কি এই কি করে বারবার কি আমাদের পুনরাবৃত্তির কি কোনো প্রয়োজন হয় না, যেটা একবার বললেই কি হয়ে যায়। যেমন এটা বলছে বারবার কি তাকে প্র্যাকটিস বা বারবার কি করা হতো তাকে অভ্যাস হতে, এইভাবে কি একটা শিক্ষার্থীর মধ্যে কি সেই কৌশলগুলি তাকে নিয়ে আসা কি সম্ভব হয়েছিল। তো এই হচ্ছে তোমাদের শিক্ষণ কৌশল অর্থাৎ মেন যে টপিক 5 নম্বরের শিক্ষাগত পরীক্ষাটা, তার হচ্ছে এক্সপেরিমেন্ট কী করেছিল আইভান প্যাভলভ, সেই সম্পর্কে আজকের এই আলোচনা। তো এটা ভালো করে পড়তে হবে যে একটা কুকুরকে নিয়ে এই যে আইভান প্যাভলভ কীভাবে ব্যাখ্যা করেছেন। বোঝা গেল না? কোনো বুঝতে অসুবিধা নেই, ঠিক আছে। 4টা স্টেপ বলতে হবে। যে প্রথম দিন কি করেছিল, একটা কুকুরের সামনে কি এই যে খাদ্যবস্তু দেওয়া হয়েছিল, সেই খাদ্যবস্তু দেখে তার কি হলো লালাঘন হলো, এটা হচ্ছে প্রথম দিনের পরীক্ষা। তারপর কি করলো, তারপর দিন কি করলো, একটা ঘণ্টাধ্বনি তৈরি করলো। হ্যাঁ, খাদ্যবস্তু দেওয়ার আগে কি দিতেন, একটা ঘণ্টাধ্বনি দিতেন, যে ঘণ্টাধ্বনি দিত তারপর খাওয়াতে। এটা তো একদিনে হয় না, বারবার কি করানো হয়েছিল, পুনরাবৃত্তি বা অভ্যাস বা রিপিট করানো ছিল। এইভাবে কি একটা কুকুরকে প্রথমে কি করলে, প্রথমে খাদ্যবস্তু দেখে কি খেয়ে নিল, প্রথম দিন গিয়ে কি খাদ্যবস্তু দেখে তার কি খেয়ে নিল। তারপর দিন কি হলো, খাদ্যবস্তু দিল ঘণ্টাধ্বনির কি আগ মুহূর্তে, অর্থাৎ ঘণ্টাধ্বনি দিত, তারপর কি খাবার দিত, এই বেশি কি তারপরে খাওয়াটা কি তিনি খেতেন। এইভাবে তারপর তৃতীয় পর্যায়ে কী করলেন, একদিন যে ঘণ্টাধ্বনি কি দিল না, কিন্তু তার কি অটোমেটিক কিন্তু লালাহরণ হতে শুরু করলো। এইভাবে তিনি প্রথম স্টেপ, দ্বিতীয় তৃতীয় স্টেপ কি পরীক্ষা করলেন। চতুর্থ স্টেপ কী করলেন, ঘণ্টাধ্বনি দিচ্ছে, খাওয়া মানে ঘণ্টাধ্বনি দেওয়া মাত্র কি তার লালাহরণ শুরু হলো, খাবার কিন্তু সেখানে দিলে হলো দেওয়া হলো না। এবার চতুর্থ পর্যায়ে কী করলো, সে ঘণ্টাধ্বনি কি ছাড়াও কিন্তু একটা প্রাণীর বা একটা কুকুরের মধ্যে কি সেই লালাহরণটা সৃষ্টি হচ্ছে। এইভাবেই এই প্যাভলভ সাহেব সে একটা কুকুরকে নিয়ে কী করলেন, তিনি এই পরীক্ষাটা করলেন। এইভাবে প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ, তৃতীয় স্টেপ করে আমাদেরকে কুকুরের পরীক্ষাটা যদি আসে পরীক্ষায়, এইভাবে আমাদের কি উপস্থাপন করতে হবে, ঠিক আছে। তো আজকের ক্লাস এখানেই সমাপ্ত করলাম, এবং তোমরা যারা এখনও আমাদের ডিজিটাল এডুকেয়ার একাডেমিতে যুক্ত হওনি, অবশ্যই তোমরা ডিজিটাল এডুকেয়ার একাডেমিতে যুক্ত হয়ে যাও, কারণ রেগুলার বেসিসে ক্লাস দেওয়া হচ্ছে খুব দক্ষ এক্সপার্ট শিক্ষক দ্বারা, যাদের সুনাম তোমাদের গোটা ওয়েস্ট বেঙ্গলে ছড়িয়ে পড়েছে। সেই সমস্ত দক্ষ শিক্ষকদের কাছ থেকে তোমরা পেয়ে যাচ্ছ সমস্ত বিষয়, সমস্ত সাবজেক্টের ক্লাস। তো তোমরা যারা এখনও যুক্ত হওনি, তোমরা অবশ্যই আমাদের এডুকেয়ার একাডেমিতে যুক্ত হয়ে যাও, ঠিক আছে। আজকের ক্লাস আমি এখানেই সমাপ্ত করলাম। থ্যাংক ইউ, ধন্যবাদ।